সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বহিসমূহের জাবেদার প্রাথমিক আলোচনা এবং অন্যান্য যেই বইগুলো অর্থাৎ খতিয়ান, নগদান, অমিল এই সম্পর্কে আলোচনা করেছিলাম। যে থিওরিটিক্যাল বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম এবং বলেছিলাম বাসায়গুলো নিয়মিত পড়তে আর দেখতে, এবং আজকের ক্লাসে বলেছিলাম ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আমরা দেখব। তো সেই হিসেবে আশা করি তোমরা বাসায় দেখেছো, কারণ গত পরশু দিনের ক্লাস ছিল। এবং আরেকটা মেসেজ আমি তোমাদের দিতে চাই যে আমি দেখেছি তোমরা অনেকে ক্লাসগুলো ভিউ করো না, মানে পুরোটা দেখো না, না দেখেই কমেন্ট করে ফেলো যে তুমি ক্লাসটা দেখেছো। এটা খুবই বিপজ্জনক কাজ, কারণ এই ধরনের কাজের জন্য তোমার ক্ষতি সবচেয়ে বেশি হবে। এই কাজটা থেকে বিরত থাকবা। তোমরা এখনও অনেক বেশি জ্ঞানী হওনি যে না দেখি সব কিছু পেরে যাবা। সুতরাং যেটুকু শিক্ষকগণ তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, বলছেন, সেগুলো অবশ্যই মান্য করবে। তোমরা হয়তো সামনাসামনি নেই, তার মানে এই নয় যে তোমরা অনেক স্বাধীনতা পেয়ে যাচ্ছ, তোমাদের যা খুশি তাই করবে। তো যারা নিয়মিত ক্লাসগুলো সম্পূর্ণ দেখো না, না দেখেই শুধু তোমাদের উপস্থিতিটা নিশ্চিত করো কমেন্ট করে, তাদের জন্য এটা একটা সতর্ক বার্তা। তারা নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং অবশ্যই দেখার পর কমেন্ট করবে। তো আজকে আমরা যে সমস্যাটা দেখব সেটা হচ্ছে ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর এই বোর্ডগুলো 2018 সালের প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3 আমরা দেখব। সেখানে 2017 সালের নভেম্বর 1 তারিখ এখানে সৃজনশীল আকারে প্রশ্ন দেওয়া আছে। আমরা সৃজনশীল আকারে পড়ার আগে পুরো সবগুলো লেনদেন পড়ে জাবেদাগুলো আগে করব, তারপরে আমরা সৃজনশীল প্রশ্নে যাব। তো সেই জন্য বইটা অবশ্যই খুলো। দুই সালের বোর্ড প্রশ্ন আমি বলেছিলাম এটা হচ্ছে ঢাকা, যশোর, সিলেট এবং দিনাজপুর বোর্ড, এই বোর্ডগুলোর প্রশ্ন। ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর। আচ্ছা, আমরা একটা জাবেদা ছক আঁকবো। জনাব সাজিদুর রহমানের সাধারণ জাবেদা 2017 সাল নভেম্বর 1 তারিখ। নগদ 40,000 টাকা এবং 60,000 টাকা পণ্যদ্রব্য এবং 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে এটাকে বলে প্রারম্ভিক দাখিলা। বছরের শুরু সম্পদ এবং দায় নিয়ে যে দাখিলা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা। গত ক্লাস আমরা পড়েছি জাবেদার প্রকারভেদের মধ্যে দুই প্রকার, সাধারণ এবং প্রকৃত। প্রকৃত এবং বিশেষ, বা সাধারণ এবং বিশেষ, অর্থাৎ প্রকৃত জাবেদাকে সাধারণ জাবেদা বলা হয়। তো এটা সাধারণ জাবেদার মধ্যে পড়ে প্রারম্ভিক দাখিলা।
প্রথমে যাবে তো নগদান হিসাব ডেবিট। আমি ডেবিট ক্রেডিট লিখছি না, যেগুলো মার্জিনের পাশে লিখছি সেগুলো ডেবিট, আর যেগুলো ডান পাশ করে লিখেছি এই দুটো হচ্ছে ক্রেডিট, এই দুটো ডেবিট। নগদান হিসাব ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য অথবা ক্রয় হিসাব যে কোনো একটা লিখলেই হবে, এটা ডেবিট। ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এখানে দুটো সম্পদ আছে, একটা হচ্ছে মালিকের প্রদত্ত সম্পদ 40,000, মালিক দিয়েছে 40 এবং ঋণ করে এনেছে মালিক বাহির থেকে 50, তার মানে মোট 90,000 টাকা। দুটো মিলে ডেবিট, সম্পদ বৃদ্ধি। মালিক প্রতিষ্ঠানকে পণ্য কিনে দিচ্ছে, তাহলে এটা এক ধরনের ক্রয়, অথবা এটা প্রতিষ্ঠানের বছরের শুরুর জন্য মজুত পণ্য, সেই জন্য এটাকে প্রারম্ভিক মজুত পণ্য লিখলেও হবে অথবা ক্রয় হিসাব লিখলেও হবে। অর্থাৎ এই দুটোর জন্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ইএক্স বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। ঋণ হচ্ছে দায় বৃদ্ধি, কারণ যাদের কাছ থেকে আমরা ঋণটা নিচ্ছি 50,000 টাকা, সেটা তাদেরকে ফেরত দিতে হবে সুদসহ, সুতরাং এটা এক ধরনের দায়, এটা বৃদ্ধির জন্য ক্রেডিট। এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, মূলধন হিসাব যেটা মালিক প্রতিষ্ঠানকে পরিশোধ করেছে। প্রতিষ্ঠানকে মালিক দিয়েছে 40,000 আর দিয়েছে 60,000, এই দুটো সম্পদ, অর্থাৎ সম্পদ বলতে এটা কিনে দিয়েছে আর এটা নগদ টাকা দিয়েছে, মোট 1 লক্ষ টাকা মালিক প্রতিষ্ঠানকে প্রদান করেছে, সেটাই হচ্ছে মূলধন হিসাব 1 লক্ষ টাকা। ব্যাখ্যাটা দেখে লিখতে পারবে, নগদ টাকা, পণ্যদ্রব্য এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যাখ্যা অবশ্যই দিতে হবে, যদি প্রশ্নে বলে ব্যাখ্যার প্রয়োজন নেই শুধু তখনই ব্যাখ্যা দিবা না, আর নাহলে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, না দিলে পরীক্ষায় 50% মার্ক কাটা যাবে। তারপর 2 তারিখ, লেনদেন হচ্ছে ব্যাংক একটি চলতি হিসাব খোলা হলো, তাহলে সম্পদ বৃদ্ধি পাবে ব্যাংক হিসাব এবং সম্পদ হ্রাস পাবে নগদান হিসাব। এটা সহজ, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাবে, নগদ নামক সম্পদ হ্রাস পাবে। ব্যাংকে হিসাব খোলা হলো। আমরা জানি ব্যাংক হিসাব প্রধানত 3 ধরনের, চলতি, সঞ্চয় এবং স্থায়ী, এবং অন্যান্য কিছু বিশেষ হিসাব আছে। তোমরা 9-10 তোমাদের তো অবশ্য এত ডিটেলস ছিল, হ্যাঁ 9-10-এ পড়েছো যারা, তারা দেখেছো যে ব্যাংকিং চ্যাপ্টার যেগুলো ছিল সেখানে ছিল ব্যাংকের আমানত, সেখানে বিস্তারিত ছিল ফিন্যান্স বইয়ের, ফিন্যান্স ও ব্যাংকিং যে বিষয়টা ছিল সেখানে। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায় ব্যাংক হিসাব খুললে, চলতি হোক, সঞ্চয় অথবা স্থায়ী হোক। যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা জানি তাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হচ্ছে চলতি হিসাব, কারণ তারা যখন ইচ্ছা তখন টাকা জমা দিতে পারে এবং যখন ইচ্ছা তখন টাকা তুলতে পারে। চলতি হিসাবের উপর ব্যাংক সাধারণত কোনো প্রকার সুদ বা মুনাফা প্রদান করে না, তবে এটার জন্য এক্সট্রা একটা চার্জ কাটে। তো এই তথ্যগুলো কিন্তু সেখানে ছিল, সেই হিসাব করলে যেহেতু আমি সম্পদ আমার বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছি, সেখানে টাকা ডিপোজিট করছি, সুতরাং সেই সম্পদটা বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট A+। এবং আরেকটা সম্পদ আমার হ্রাস পাবে, সেটা হচ্ছে যে নগদ টাকা, সেটা হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট A-। ব্যাখ্যা সহজ, ব্যাখ্যাগুলো লেনদেন থেকে দেখেই লেখা যাবে, এটা আহামরি কঠিন কিছু না। তারপর 6 তারিখ, বিক্রির উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো। যে স্থায়ী সম্পদ আমরা বিক্রয়ের জন্য ক্রয় করব, তার মানে প্রতিষ্ঠানকে সেটা ব্যবহার করতে সুযোগ দেওয়া হবে না, প্রতিষ্ঠান সেটা ব্যবহার করতে পারবে না, তাহলে সেটাকে আমরা সম্পদ বলতে পারি না, কারণ সেটা পণ্য দ্রব্যের মতোই, বিক্রি করে দিব, কিনবো, বিক্রি করে দিব, ক্রয় করবো, বিক্রি করে দিব, তাহলে সেটা পণ্য দ্রব্যের মতো আচরণ করবে, সুতরাং তখন আমরা লিখব ক্রয় হিসাব। এবং নগদ টাকা দিয়ে কিনছি, এজন্য নগদান হিসাব। বিক্রির উদ্দেশ্যে আসবাবপত্র, তোমরা ব্যাখ্যাগুলো নিজেরাও লিখতে পারবে। 35,000 আর ওইখানে হচ্ছে 20,000। এরপর 8 তারিখ, 8 তারিখ লেনদেন হচ্ছে ডিজুর নিকট মাল বিক্রি করা হলো 30,000 টাকা, ভ্যাট চার্জ করা হলো 15,000।
ভ্যাট নিয়ে গত ক্লাসে কথা বলেছি, আগের ক্লাসে কথা বলেছিলাম। ভ্যাট একটা চলতি হিসাব, চলমান হিসাব, যেটা সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান অংশ আসে ভ্যাট থেকে। এটি একটা পরোক্ষ কর, কারণ সরকার সরাসরি নিজেই তার কোনো প্রাতিষ্ঠানিক জনবল দিয়ে এটা সংগ্রহ করে না। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাটটা জমা হয়। সেগুলো সরকারি প্রতিষ্ঠান না সবগুলোই, কারণ বেসরকারি প্রতিষ্ঠানও থাকতে পারে, সরকারিও থাকতে পারে, এই জন্য সেটা পরোক্ষ কর। তো ভ্যাট নিয়ে মূল যে দুটো কথা, সেটা হচ্ছে ভ্যাট অন্তর্ভুক্ত আছে বা ভ্যাট সহ অন্তর্ভুক্ত আছে বা ভ্যাট সহ, এবং আরেকটা কথা হচ্ছে যে ভ্যাট চার্জ করতে হবে। এখানে আমাদেরকে বলেছে ভ্যাট চার্জ করা হলো। এর মানে হচ্ছে যে আমি যে পণ্যটা বিক্রি করেছি 30,000 টাকা, তার উপর 15% ভ্যাট আমি নিয়েছি, তাহলে সেটার হিসাব হচ্ছে 4,500। তাহলে আমি টোটাল নিব 34,500 টাকা। 30,000 টাকা আমার জন্য, 4,500 টাকা সরকারের জন্য। তাহলে আমি তো টোটাল এই রিজুর কাছ থেকে পাবো। সে যেহেতু নাম উল্লেখ করে দিয়েছে রিজুর, এবং নগদ টাকার কথা কিছু বলা নেই, তাহলে এটা অবশ্যই ধারে লেনদেন হয়েছে। যখন কারো নাম উল্লেখ করে দিবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং সেই লেনদেনটা নগদে উল্লেখ থাকবে না, তাহলে সেটা অবশ্যই ধারে হয়। এই নিয়মগুলো তোমাদের নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বই, সেখানে লেখা ছিল জাবেদা অধ্যায়ে। তো পাঠ্য বই যেটা, সেটা অবশ্যই যদি ভালো করে পড়ে থাকো 9-10-এ, তাহলে সমস্যা হবে না বুঝতে। প্রাপ্য হিসাব ডেবিট, কারণ তার থেকে আমি টোটাল 34,500 টাকা পাবো, তার মধ্যে সরকারের জন্য 4,500 টাকা আমাকে নিতে হচ্ছে এবং আমার জন্য 30,000 টাকা নিতে হচ্ছে। দুটো মিলেই এই প্রাপ্য হিসাবটা আসছে। এবং ব্যাখ্যা ভ্যাট সহ ধারে বিক্রয়। তারপরে 10 তারিখ সমীহ রহমানের নিকট থেকে পণ্য ক্রয় 45,000, এটার উপরে ভ্যাট চার্জ করা হলো। অন্তর্ভুক্ত আছে বা ভ্যাট সহ বলেনি। যদি অন্তর্ভুক্ত আছে বা ভ্যাট সহ বলতো, তখন আমি 15% দিয়ে গুণ করতাম না, তখন আমি 115/15 দিয়ে গুণ করতাম, কারণ অন্তর্ভুক্ত আছে বলে এইটাই নিয়ম। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, এবং প্রদেয় হিসাব সমীহ রহমান, এটা ক্রেডিট। সেখানে টাকা কত? 45,000 টাকা। তাহলে 45,000 টাকা আমি কিনেছি, তার উপর সরকারকে আমি দিয়েছি 6,750 টাকা, 15% ভ্যাট। টোটাল আমার কাছ থেকে পাবে সমীহ রহমান 51,750 টাকা, 51,750 টাকা পাবে। এটার ব্যাখ্যাও সেম, ভ্যাট সহ ধারে পণ্য ক্রয়, কারণ এখানেও সমীহ রহমানের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে এবং ক্রয়ের কথা বলা হয়েছে, কিন্তু কোনো নগদ পক্ষ বা নগদের কথা বলা হয়নি, সুতরাং এটাও ধারে। তারপর তনুর নিকট হতে কর্জ নেওয়া হলো 10,000। তাহলে যেহেতু আমি কর্জ নিয়েছি, নগদ টাকায় নিয়েছি, নগদান হিসাব ডেবিট, এবং তনুর কর্জ হিসাব, তনুর কর্জ হিসাব 10,000 টাকা। এখানে তোমার ব্যাখ্যা লিখবে কিন্তু ভ্যাট সহ পণ্য ক্রয়, এখানেও লিখবে তরুণ নিকট হতে কর্জ গ্রহণ, একই লিখে দিচ্ছি। পণ্য তনুর কর্জ চেকে পরিশোধ, পরের একদিন পরে আবার সেটা পরিশোধ করে দেওয়া হইল। পরিশোধ করে দিলে দায় কমে যাবে। এখানে সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এই কথাগুলো গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, পড়তে বলেছিলাম। যারা অন্য গ্রুপ থেকে এসেছ, সায়েন্স এবং হিউম্যানিটিজ, তারা অবশ্যই এগুলো পড়বে ভালো করে নিয়মগুলো। তাহলে এই জাবেদাটা ঠিক উল্টো হবে, তনুর কর্য হিসাব, কারণ দায় হ্রাস পাবে, এল মাইনাস দায় হ্রাস পেলে ডেবিট, এবং সম্পদ হ্রাস পাবে, নগদ টাকা দিয়ে আমাকে পরিশোধ করতে হবে, তাহলে এ মাইনাস হলে ক্রেডিট। কত টাকা? সেম 10,000 টাকা।
তারপর 17 চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো। ব্যাংক হিসাব ডেবিট, কারণ চেক দিয়ে বিক্রি করেছি, সম্পদ বৃদ্ধি পাবে A+, এবং যেহেতু আসবাবপত্র বিক্রি করেছি একটা সম্পদ হ্রাস। আসবাবপত্র হিসাব ক্রেডিট, এটা হচ্ছে A-। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এর অর্থ হচ্ছে ব্যাংক আমি যে ব্যাংকে হিসাব খুলেছি সেখানে জমা টাকার উপর ব্যাংক চার্জ ধার্য করেছে, মানে টাকা কেটে নিয়েছে। চার্জ ধার্য অর্থ হচ্ছে টাকা কেটে নেওয়া, আর সুদ মঞ্জুরের অর্থ হচ্ছে ব্যাংক আমার ওই অ্যাকাউন্টে টাকা জমা করেছে। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। যখন ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা জমা করে তখন সম্পদ বৃদ্ধি পায়, আর যখন ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ফেলবে তখন অবশ্যই সম্পদ হ্রাস পাবে। তাহলে যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে তাহলে একটা খরচ আমার বাড়ছে, খরচটা আমার হচ্ছে ব্যাংক চার্জ হিসাব। তাহলে এটা ব্যয় বৃদ্ধি EX, ব্যয় বৃদ্ধির জন্য ডেবিট, এবং এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে ফেলছে, নগদ টাকা নিচ্ছে না, তাহলে ব্যাংক নামক সম্পদ হ্রাস পাবে। তাহলে সম্পদ হ্রাস, তাহলে এখানে ব্যাংক হচ্ছে ব্যাংক চার্জ করা হলো, হিসাবভুক্ত করা হলো লিখতে পারো, বা ব্যাংক চার্জ হিসাবে লেখা হলো। তারপর বা সংক্ষেপে ব্যাংক চার্জ লিখলে হয়। আয়কর প্রদান করা হলো 24। আয়কর প্রদান করা হলো 3000 টাকা। এক মালিকানা কারবার, আমরা অঙ্ক করছি এখন সব এক মালিকানা কারবারের অঙ্ক। ব্যবসায় যে প্রকারভেদ আছে এগুলো 9 10-এর ব্যবসা উদ্যোগ বই লেখা ছিল, যারা অন্য গ্রুপ থেকে আসছে তারা হয়তো জানো না। ব্যবসা অনেক ধরনের আছে, যেমন এক মালিকানা কারবার যার মালিক একজন, অংশীদারি কারবার যার মালিক একাধিক, কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন। আবার কিছু আছে অনেক বৃহত্তর ব্যবসা, যেমন যৌথ মূলধনী কোম্পানি তাদেরকে বলা হয়। আমরা সেগুলো আমরা দ্বিতীয় পত্রের যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়গুলো আছে সেখানে আমরা পাবো আলোচনাগুলো, এবং তোমাদের ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা যে বিষয়টা সেখানেও ডিটেলস আলোচনা আছে। তো যেগুলো এক মালিকানা কারবার, তাদের যে আয় হয়, উপার্জন হয়, তার উপর সরকার কোনো কর নেয় না, কারণ এক মালিকানা কারবার কোনো আইন দ্বারা তৈরি হয় না, আইন দ্বারা পরিচালিতও হয় না, এবং আইন দ্বারা বিলুপ্তও হয় না। সুতরাং আয়কর যদি বোঝায় এক মালিকানা কারবারের জন্য, সেটা মালিকের ব্যক্তি আয়ের জন্য। মালিক যে পার্সোনাল ইনকাম করে সেই ইনকামের জন্য পার্সোনাল ইনকাম ট্যাক্স, সেই ইনকাম ট্যাক্সটা মালিক প্রতিষ্ঠানের টাকা দিয়ে পরিশোধ করছে। তো মালিক যখন প্রতিষ্ঠানের টাকা ব্যবহার করবে, এটা নগদ টাকা হতে পারে, ক্যাশ বক্সের, অথবা ব্যাংকে জমানো টাকা হতে পারে, প্রতিষ্ঠানের নামের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা হতে পারে। যদি প্রতিষ্ঠানের নগদ বক্সের টাকা অথবা ব্যাংকে জমানো টাকা মালিক ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থে, তাহলে তার নামই হবে উত্তোলন। যে কোনো খরচ মালিক যদি প্রতিষ্ঠান থেকে পরিশোধ করে তার নাম হবে উত্তোলন। এখানেও সেটা করছে, উনি নিজের নামের যে আয়কর সেই আয়করটা প্রতিষ্ঠান টাকা দিয়ে পরিশোধ করছেন, তাহলে এটা আমরা উত্তোলন হিসাবে লিখব। কারণ হিসাব বিজ্ঞানের যে প্রথম নীতি, পৃথক সত্তা নীতি, 9 10-এর বইয়ে ছিল 10ম অধ্যায়ের 7টা নীতির কথা, সেখানেও ছিল প্রথমটা ব্যবসায়িক সত্তা নীতি। সেই নীতিতে বলা হয়েছে মালিকানার থেকে প্রতিষ্ঠান ভিন্ন, সুতরাং প্রতিষ্ঠানের স্বার্থে মালিক যদি আঘাত দেয় তাহলে সেটা প্রতিষ্ঠান সেভাবেই হিসাব করবে। তো এখন এখানে মালিক প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, তাহলে প্রতিষ্ঠান সেটাকে বলবে উত্তোলন হিসাব। সেই জন্য উত্তোলন হিসাবের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অর্থাৎ E-, সেই জন্য এটা ডেবিট, এবং নগদ টাকা তুলে নিয়ে যাচ্ছে তাহলে A-, সেই জন্য এটা ক্রেডিট। আয়কর প্রদান পর সেভিংস সার্টিফিকেট ক্রয় 26।
আমরা এটাকে বিনিয়োগ লিখবো, কারণ সেভিংস সার্টিফিকেট মানে বাংলা হচ্ছে সঞ্চয়পত্র। তাহলে সঞ্চয়পত্র ক্রয় করেছে, এটা এক ধরনের বিনিয়োগ। সঞ্চয়পত্র কিনলে সম্পদ বাড়বে এবং একই সাথে সম্পদ হ্রাস পাবে। তাহলে এখানে লিখবে ব্যাখ্যা, সেভিংস সার্টিফিকেট ক্রয়, টাকা লিখে ফেলো 20,000। বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবং ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, আবার উত্তোলন করেছে, তাহলে একই আবেদা, সেটাও সেম 30 তারিখ, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন বলছে মোট ভ্যাটের পরিমাণ। তো আমরা দুটো ভ্যাট আমরা বের করেছি, একটা ক্রয়ের ভ্যাট, একটা বিক্রয়ের ভ্যাট। একটা ছিল 4,500 টাকা, আর একটা হচ্ছে 6,750 টাকা। এই দুটো যোগ করে দিলে মোট ভ্যাট 11,250 টাকা। 11,250 টাকা হচ্ছে মোট ভ্যাট। কয়ের আনসার খ। 17, 24, 26, 30 তারিখের লেনদেনগুলো হিসাবে শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ এখানে চলে আসছে, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা ব্যয়, সেটা তারিখ, হিসাবের শ্রেণীবিভাগ, তারিখ, পক্ষসমূহ এবং হিসাবের শ্রেণীবিভাগ, তিনটা ঘরে ভাগ করে এখানে দেখাতে হবে। এটা সহজ। এবং জাবেদা, ব্যাখ্যার প্রয়োজনে জাবেদাগুলো তো সব করাই হলো, জাবেদা করা হয়ে গেছে, সুতরাং এখান থেকে তোমরা পারবে। তোমাদের জন্য যেটা পড়া সেটা হচ্ছে যে ভ্যাট জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই ইন্টারমিডিয়েটের জন্য ভ্যাটটা ইম্পর্টেন্ট। আবারও বলছি ক্ষয়ের জন্য যে হিসাবের শ্রেণীবিভাগ, প্রথমে তারিখ, তারপরে হিসাবের পক্ষসমূহ, এবং সর্বশেষ হিসাবের শ্রেণী। আমরা আধুনিক পদ্ধতিতে দেখাবো, সুতরাং আর লিখতে হবে না কোন পদ্ধতি। এখন একটা আমি দেখাচ্ছি, যেমন 17 তারিখ, চেক আসবাবপত্র বিক্রি করা হলো। এখানে আসবাবপত্র বিক্রি করা হলে ব্যাংক হিসাব, এবং একটা পক্ষ হচ্ছে আসবাবপত্র হিসাব। তো এটা কোন শ্রেণীতে পড়ে? ব্যাংক হিসাবও সম্পদ, আসবাবপত্র হিসাবও সম্পদ, এইটুকুই। এভাবে করে একটা শেষ। তারপর সেকেন্ড ওয়ান, দ্বিতীয়টা তারিখ দিয়ে এভাবে লিখবা, এভাবেই দেখাতে হবে, সহজ। হোমওয়ার্ক, ছোট অঙ্ক দিচ্ছি। এই বোর্ডগুলোর প্রশ্ন 2018 সালের, সম্মিলিত বোর্ড 2018, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল। প্রশ্ন 4 নম্বর প্রশ্নটার জাবেদা, শুধু জাবেদা, আর কিছু না। প্রশ্ন 4-এর জাবেদা জনাব মুশফিক সাহেবের। এই জাবেদাগুলো একটু বাসায় দেখবা পারো কিনা, এবং আমরা নেক্সট ক্লাসে আরও একটা জাবেদা দেখবো, অন্য একটা বোর্ডের সাধারণ জাবেদাগুলোই। তারপরে আমরা যে বিশেষ জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ওই জাবেদাগুলোতে আমরা পরে যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।